আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছে হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার করতে প্রধান উপদেষ্টার তাগিদ। পুলিশকে অবহেলা করে দেশ করা যাবে না মন্তব্য। ওয়ান-11-এর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে বললেন তারেক রহমান। দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরুর অভিযোগ। প্রবাসীদের ভোটের বিষয়ে সহযোগিতা করতে ওআইসিভুক্ত দেশগুলোকে নির্বাচন কমিশনের অনুরোধ। পর্যবেক্ষক পাঠাতে বিভিন্ন দেশের আগ্রহ প্রকাশ। দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলবে সিলেট এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণ মামলা। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল প্রত্যাহারের পর আপিল বিভাগের আদেশ। সালমান এফ রহমানের বিরুদ্ধে করোনা টিকা ক্রয়ের নামে রাষ্ট্রের 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। দুদকের অনুসন্ধান শুরু। এবং প্রথমবার জাতীয় দলের হয়ে খেলতে দেশে ইংলিশ লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। সিলেটের ওসমানী বিমানবন্দরে ভক্তদের সংবর্ধনা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। এবারের ঈদে টাঙ্গাইল শাড়িতে বৈচিত্র্য আনতে প্রাকৃতিক রং ব্যবহারের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশকে অবহেলা করে দেশ করা যাবে না, তারাই সম্মুখ সারির মানুষ। সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আইন না থাকলে কিছুই থাকবে না। তিনি আরো বলেন, নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার করতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রাজশাহীর পুলিশ সুপার বৈঠকে বক্তৃতা করেন। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশের সহায়তা নিয়ে সরকারকে কাজ করতে হয়। পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। এটাই হলো পুলিশ। পুলিশের হাতে এটাকে এক্সিকিউট করা, এটাকে এই পরিবেশ সৃষ্টি করা, আইনের পরিবেশ সৃষ্টি করা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না, তারাই সম্মুখ সারির মানুষ। সংস্কার ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা। কাজে কি কি সংস্কার আমরা সংস্কারের উপর দিচ্ছি, তোমরাও সংস্কারের কথা বলছো, যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। নতুন যে যাত্রা শুরু হয়েছে তা হারিয়ে যেতে দেয়া যাবে না বলেও উল্লেখ করেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এটা একটা মস্ত বড় সুযোগ, এই সুযোগটার উপরে আমি আন্ডারলাইন করছি, এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি। এটা শুধু মুখে বললে তো হবে না, সেটা ওই যে আজকের যে আলোচনা হচ্ছে সেটার মাধ্যমে ওটা করতে হবে, যে সুযোগগুলো সৃষ্টির জন্য তারও একটা পরিবেশ লাগে, সেই পরিবেশটা সৃষ্টি করা। কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, নারীদের রক্ষা করতে হবে, এটা বড় দায়িত্ব। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ ক্যাবিনেট সভায় উপদেষ্টাদের মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশীজন থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমার্জন করে নীতিগতভাবে অনুমোদিত খসড়া অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদের পরবর্তী বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল
স্থাপনের বিধান রাখা হয়েছে, এটা সবাই নীতিগতভাবে সম্মত হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম, সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ডিএনএর রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এতদিন সরকার মাজার ভাঙার বিরুদ্ধে রিঅ্যাক্টিভ অবস্থানে ছিল, গ্রেফতার হয়েছে, দোষী ব্যক্তিদেরকে আইনের মুখোমুখি করা হচ্ছে, কিন্তু এখন সরকার সকলের উদ্দেশ্যে সতর্ক করে দিয়ে বলতে চায় যে এই মাজার ভাঙার ব্যাপার সরকার আর কোনোভাবেই গ্রহণ করবে না এবং সকলকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে, নতুবা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল তা আবারও শুরু হয়েছে। রাজধানীতে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, 111-এর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে। বলেছেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি 2.5 বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিল। রাহুল রয়ের রিপোর্ট। রোববার গণতান্ত্রিক আন্দোলনে গুম ও শহীদ হওয়াদের পরিবারদের নিয়ে ইফতার মাহফিলের পরদিন রাজধানীর একটি হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার। যথারীতি লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন আন্দোলনে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। যে ষড়যন্ত্র ছিল দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, দেশের বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 111-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। বিএনপি সবসময় দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে, সেগুলো তরুণদেরকে বোঝানোর আহ্বান জানান তারেক রহমান। জনগণের ভাগ্যের উন্নতি হয়, দেশের ভাগ্যের পরিবর্তন হয়, দেশকে এগিয়ে যাওয়া বলে, এরকম প্রত্যেকটি কাজ সবচাইতে বেশি বিএনপি করেছে। আগামী দিনে কি কিভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে তার একটি সঠিক দিক নির্দেশনা বা একটি সঠিক ডাইরেকশন একমাত্র বিএনপি দিয়েছে। আর কি কোনো রাজনৈতিক দল দিয়েছে? আর তো কোনো রাজনৈতিক দল দেয়নি। তারা বক্তৃতা, বিবৃতি, বিভিন্ন কথাবার্তার মধ্যে তারা আছে। এই যে 45% বলুন আর 12 কোটি ভোটারই বলুন, আমাদেরকে যুক্তি তর্ক দিয়ে তাদের সামনে উপস্থাপন করতে হবে। জনগণ যেই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে, সেই নির্বাচনের পক্ষেই বিএনপি। তারেক রহমান বলেছেন, এই সময়ে বিএনপির সঠিক ভূমিকা তুলে ধরতে অনলাইন অ্যাক্টিভিস্টদের আরও বেশি প্রয়োজন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রবাসীদের ভোটের বিষয়ে ওআইসি-ভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, বড় আকারে প্রবাসীদের ভোট চাইলে প্রক্সি পদ্ধতিতে ভোট করতে হবে। ঢাকায় মালয়েশিয়ায় হাই কমিশনার বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করে তার দেশ। নাজিব বেকের রিপোর্ট। উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় সকালে নির্বাচন ভবনে ওআইসি-ভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে আলোচনায় বসে নির্বাচন কমিশন। 1 ঘন্টার আলোচনা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতার কথা জানান ঢাকায় মালয়েশিয়ান হাই কমিশনার। মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি নাগরিক বসবাস করেন। প্রবাসীদের ভোটের বিষয়ে আমরা অভিজ্ঞতা শেয়ার করেছি। এই সরকারের সংস্কার কার্যক্রমকে আমরা সমর্থন করি। ওআইসি-ভুক্ত দেশগুলো আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আগ্রহের কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে।
নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একাধিক প্রস্তাবের বিষয়ে নিজেদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি আকারে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে নির্বাচন কমিশন থেকে এই চিঠি ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ গণমাধ্যমকে বলেন, ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসের মধ্যে স্থানীয় ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব না। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের নিয়োগের ক্ষেত্রে আলাদা স্বাধীন কাউন্সিলের দরকার নেই। নির্বাচন কমিশনারদের শাস্তির বিধান সম্পর্কিত যে সুপারিশ করা হয়েছে সেটা কাম্য নয় বলে জানান তিনি। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অনেক প্রস্তাব বাস্তবায়ন হলে ইসির স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। ওনাকে অ্যাড্রেস করে দেওয়া হয়েছে। 5 বছর পরে আমার বললেন, আমি ওই ইলেকশনে আপনি শর্ত ভঙ্গ করেছেন, তাহলে আমাকে আগামী 5 বছর পরে আমাকে কোর্টের বারান্দায় দৌড়াতে হবে, 20 বছরের একটা জেল জরিমানার জেলের হানি টানার জন্য। ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ রেশনাল? এটা যৌক্তিক কিনা? জাতীয় ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 108টির বিষয়ে একমত, 32টি বিষয়ে দ্বিমত এবং 26টি বিষয়ে আংশিক একমত পোষণ করে লিখিত মতামত দিয়েছে এবি পার্টি। সকালে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে মতামত গ্রহণ করেন সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ। মতামত শেষে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, এবি পার্টি সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব দিয়েছে। এছাড়াও প্রার্থীর বয়সসীমা 21 বছরের পক্ষে মত দিয়েছে দলটি। এ সময় এবি পার্টির পক্ষে আরও উপস্থিত ছিলেন পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী দফতর সম্পাদক অ্যাডভোকেট শরণ চৌধুরী ও সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। বলা হয়েছে 21 বছর প্রার্থী হওয়ার জন্য, এটার সাথে আমরা একমত হয়েছি। প্রেসিডেন্টের আরো ক্ষমতায়ন কিছু করা যায় কিনা সেই ব্যাপারটা আমরা প্রস্তাব দিয়েছি। এরপরে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে প্রস্তাব, সেই প্রস্তাবের ব্যাপারে আমরা দ্বিমত পোষণ করেছি এবং আমাদের কিছু অবজারভেশন দিয়েছি। আর এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে কমপ্লিকেশন, যে 5টি প্রস্তাবের ব্যাপারে এসেছে, সেখানে আমরা একটা যুক্তিপূর্ণ মতামত দিয়েছি, যে মতামতটাকে ওনারা সাধুবাদ জানিয়েছে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলা 30 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল রাষ্ট্রপক্ষ প্রত্যাহার করে নিলে ওই আদেশ দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ। আইনজীবী জানিয়েছেন, বিচার বিলম্বিত করতে রাষ্ট্রপক্ষ এই আবেদন করেছিল। 2020 সালের 25 সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে ধর্ষণ করা হয়। 2021 সালের 17 জানুয়ারি ভুক্তভোগীর স্বামীর করা মামলার অভিযোগ গঠন করেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। চাঞ্চল্যকর ও রোমহর্ষক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত জেলা মনিটরিং কমিটির সভায় মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়। মামলাটি স্থানান্তরে দৃশ্যমান পদক্ষেপ না দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ভুক্তভোগী তরুণীর স্বামী হাইকোর্টে রিট করেন। 2022 সালের 15 ডিসেম্বর মামলা 30 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করতে রায় দিয়েছিলেন হাইকোর্ট। তৎকালীন সরকারের রাষ্ট্রপক্ষ যারা ছিলেন, তারা, আমরা মনে করি, এই ট্রায়াল প্রক্রিয়াটাকে বিলম্বিত করার জন্য একটা আপিল দায়ের করেছিলেন আপিল বিভাগে, যাতে এই মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে না যায়। আজকে প্রায় 2 বছর পরে সেই মামলাটার শুনানি হয়। রাষ্ট্রপক্ষ তার অ্যাপিলটি নিজেরাই প্রত্যাহার করে নিয়েছে। এর মাধ্যমে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে 30 দিনের মধ্যে স্থানান্তর করার হাইকোর্টের যে আদেশ ছিল সেটা বহাল থাকলো। করোনা ভাইরাসের টিকা কেনার নামে রাষ্ট্রের 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, ভারত থেকে আমদানি করা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কোভিড-19 টিকা বিতরণের খরচ দেখানো হয়েছে 40,000 কোটি টাকা, যেখানে প্রকৃত খরচ হয়েছে 18,000 কোটি টাকা। রিপোর্ট রুকসানা আমিনের। আওয়ামী লীগ সরকারের হেভিওয়েট উপদেষ্টাদের অন্যতম ছিলেন কারাগারে আটক শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তার বিরুদ্ধে এবার করোনাকালীন সময়ে কোভিড-19 টিকা কেনার নামে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগের অনুসন্ধান সিদ্ধান্তের বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে
বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির মহাপরিচালক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ রয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকা কেনার ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি লঙ্ঘিত হয়েছে। প্রতি ডোজ টিকা থেকে 77 টাকা লাভ করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। একই সঙ্গে বাংলাদেশের নিজস্ব করোনা টিকা বঙ্গভ্যাক্সের অনুমোদন বারবার বাধাগ্রস্ত হয়। বিষয়টা তো অনুসন্ধানাধীন, আমি এখনই অগ্রিম মন্তব্য করতে পারি না। দুদকের এই অনুসন্ধানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বিএমআরসির সাবেক চেয়ারম্যান মোদাসের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমেদ কাউকাসের নামও এসেছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। প্রথমবার জাতীয় দলের হয়ে খেলতে লন্ডন থেকে দেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের পেশাদার ফুটবলার হামজা চৌধুরী। 36 ঘন্টার সফরে দুপুরে সিলেট পৌঁছেন তিনি। মঙ্গলবার ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের ম্যাচ খেলবেন। দেশে পৌঁছে ভক্তদের বিপুল সংবর্ধনায় সিক্ত হয়ে ভারতের বিপক্ষে জয়ের প্রত্যয়ের কথা জানিয়েছেন ইংলিশ লিগ ফুটবলে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরী। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আদিল আহমেদ শানের রিপোর্ট। ঘড়ির কাঁটায় সকাল 11:30। লন্ডন থেকে নিজ ভূমি সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছায় প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও তার পরিবারকে বহনকারী লন্ডন থেকে আসা বিমানটি। সেখানে বাফুফে কর্তারা স্বাগত জানায় তাকে। ওদিকে বাইরে অপেক্ষায় হাজারো ভক্ত। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে নিজ গ্রাম হবিগঞ্জের স্নানঘাটে একদিন সময় কাটাবেন তিনি। স্থানীয় প্রশাসন থেকে হামজা ও তার পরিবারকে দেয়া হচ্ছে পূর্ণাঙ্গ নিরাপত্তা। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের জন্য মুখিয়ে হামজা। বাংলাদেশের সঙ্গে আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। গত জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদনের পর আগস্টেই বাংলাদেশি নাগরিকত্ব বুঝে পেলে ফিফা থেকেও ছাড়পত্র পান এই কীর্তি সন্তান। ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা বর্তমানে দ্বিতীয় সারির দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন। এর আগে লেস্টার সিটির হয়ে 2020-21 মৌসুমে এফএ কাপ জিতেছেন তিনি। একই বছরে এফএ কাপ কমিউনিটি শিল্ডেও চ্যাম্পিয়ন হয় তার দল। বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হামজার পরিবার। প্রথম আসছি যে আমাদের এই বাহুফের ভাইদের সঙ্গে এবং আমরা সবাই মিলে সঙ্গে রিসিভ করবো, এটা আমার জীবনের প্রথম। এটা খুবই আনন্দের এবং ভোলার মতো এবং অত্যন্ত গর্বের। আমরা অত্যন্ত পজিটিভভাবে দেখতেছি, ওনারা ভালোবাসতেছেন এবং ভালোবাসার কারণেই তো আমাদের দেশে আসতেছে। বাংলাদেশের মানুষকে সে ভালোবাসে, মানুষ যাকে তাকে ভালোবাসে বলেই সে ইচ্ছে করছে বাংলাদেশের জন্য কিছু একটা করবে। মঙ্গলবার ঢাকায় আসবেন হামজা। বাফুফে ভবন থেকে সরাসরি জামাল তপুদের সঙ্গে ক্যাম্পে যোগ দিবেন তিনি। একদিনের অনুশীলন শেষে ভারতের মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ফুটবল দল। 25 মার্চ শিলংয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। আদিল আহমেদ শান, চ্যানেল আই। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির এবং মহাসচিব হয়েছেন ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ হালিমুজ্জামান। আগামী 2 বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। গত 15 মার্চ বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির 54তম বার্ষিক সাধারণ সভায় সমিতির 2025, 2026 ও 2026-2027 মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে 20 সদস্যের কমিটি গঠন করা হয়। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন সিনিয়র সহসভাপতি এবং রেনেটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এস কায়সার কবির সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে। আর বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। নর্থ মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নৈশ ক্লাবে আগুনে কমপক্ষে 59 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 150-র বেশি। দেশটিতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় 10 জনকে আটক করেছে পুলিশ। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে চলচ্চিত্র আগন্তুক স্ট্রিমিং হচ্ছে। পূজাচেরি অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর, যেখানে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাসার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহিন সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। নিটোল ডাটা বিশেষ সংবাদ। এবার ঈদকে সামনে রেখে টাঙ্গাইল শাড়িতে এসেছে নানান বৈচিত্র্য, আর এই বৈচিত্র্যের কারণেই টাঙ্গাইল শাড়ি টিকে রয়েছে বছরের পর বছর। এবার টাঙ্গাইল শাড়িতে নতুনত্ব আনার জন্য ভেজিটেবল ডাই করা হয়েছে গাছের ছাল, হরিতকি সহ বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিমউদ্দিন আহমেদ। টাঙ্গাইলের তাঁতকলিতে রাত দিন খটখট শব্দে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। প্রতিটি তাঁতকলিতে এখন চলছে শেষ সময়ের কর্মযজ্ঞ। ভেজিটেবল ডাইংয়ের নতুন ডিজাইনের শাড়ি, কচ্ছে, হাতফুল, টাঙ্গাইল জামদানির শাড়ি সহ নানা ডিজাইনের শাড়ি তৈরি করা হয়েছে। সকাল 7টা থেকে কাজ শুরু করি, দেখা সারাদিন কাজ করি, তারপরের দিন একটু দিন থাকতে আর কি কাপড় শেষ হয়। পুরা পিওর সিল্কের থেকে শুরু করে হাফ সিল্ক পর্যন্ত হয়, সবই হয়। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা শাড়ি কিনতে আসছেন টাঙ্গাইল শাড়ি রাজধানী খ্যাত পাথরাইলে। অনেক নতুনত্ব, অনেক নতুন শাড়ি এবং থ্রি পিস, বিভিন্ন ধরনের যাবতীয় পোশাক আদি পাওয়া যাচ্ছে। ফ্যামিলির জন্য, সবার জন্য নেওয়ার চেষ্টা করব। টোটাল ফ্যামিলির জন্য কাপড় চয়েস করার জন্য এখানে আসছি এবং ভালো কিছু এখানে থাকে, প্রতি বছরই আসি। সুন্দর সুন্দর নতুনত্ব শাড়ি পাওয়া যায়, এবারও আসলাম, কিনলাম, আরো কিনবো। ভালো লাগছে শাড়িগুলো দেখতে। ঋতু ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী তৈরি করা হয় এসব শাড়ি। এবছর ঈদকে কেন্দ্র করে আমরা অনেক কিছু নতুনত্ব এনেছি এবং সেটা সকলেরই ক্রয় ক্ষমতার মধ্যে। এরকম একটা শাড়ি আমরা নতুন দিয়েছি এবার ঈদের বাজারে এবং সেটা ব্যাপক চাহিদা, মানুষ নিচ্ছে খুব। আমরা চাই বাংলাদেশের মানুষ বাংলাদেশে উৎপাদিত দ্রব্য ব্যবহার করে, বিশেষ করে টাঙ্গাইলের শাড়ি ব্যবহার করে আমাদের দেশের নারীরা ঈদের আনন্দ উপভোগ করুক। সামনের দিনগুলোতে টাঙ্গাইল শাড়ি টিকে থাকবে আপন মহিমায়, এমন প্রত্যাশা সকলের। টাঙ্গাইল শাড়ির রাজধানী পাথরাইল থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবার কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় রাজবাড়ীতে এবছর রসুনের আপাতত ফলন ভালো হয়েছে, তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় সে অনুযায়ী দাম পাচ্ছেন না কৃষক। এ নিয়ে দুশ্চিন্তায় তারা। প্রকৃতি সংবাদ। নরসিংদীর রায়পুরায় চরমধুয়া ইউনিয়ন ঘেঁষা মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, নিয়ম নীতি উপেক্ষা করে বালু উত্তোলন করায় তীব্র ভাঙন ঝুঁকিতে চরমধুয়া ইউনিয়ন। ভাঙন রোধে 72 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যায় এলাকাবাসী। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া সহ দোষীদের আইনের আওতায় আনতে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সালের মধ্যে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির মোট ঋণ ও অগ্রিম স্থিতির মধ্যে সিএমএসএমই খাতে 27% অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী 5 বছরের জন্য সিএমএসএমই অর্থায়ন সংক্রান্ত মাস্টার সার্কুলারে বিভিন্ন বিষয় তুলে ধরতে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের আয়োজনে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নতুন সার্কুলারে অপ্রাতিষ্ঠানিক বা প্রান্তিক উদ্যোক্তা নামে একটি নতুন শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী উদ্যোক্তার ক্ষেত্রে নারী মালিকানাধীন উদ্যোগের পাশাপাশি নারী পরিচালিত উদ্যোগও অন্তর্ভুক্ত করা হয়েছে। সব ধরনের সিএমএসএমই এর জন্য 5 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে মেয়াদি ঋণের মেয়াদ 5 বছর থেকে 7 বছর করা হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমির উদ্দিন সহ অন্যরা কথা বলেন।
এসএমইটা হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেটিং মেশিন, অর্থাৎ আমার এই যে বৃহত্তর জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে তাদেরকে অর্থায়নের মাধ্যমে তাদের অর্থনৈতিক চাকাকে সচল করার জন্য, তাদেরকে অধিক বিভিন্ন নিয়োজিত করার জন্য, কাজে কর্মে নিয়োজিত করার জন্য আমাদের এই এসএমই খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। খেলার খবর করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যে সব সংস্কার করতে প্রধান উপদেষ্টার তাগিদ। পুলিশকে অবহেলা করে দেশ করা যাবে না মন্তব্য। ওয়ান-11-এর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে বললেন তারেক রহমান। দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরুর অভিযোগ। প্রবাসীদের ভোটের বিষয়ে সহযোগিতা করতে ওআইসিভুক্ত দেশগুলোকে নির্বাচন কমিশনের অনুরোধ। পর্যবেক্ষক পাঠাতে বিভিন্ন দেশের আগ্রহ প্রকাশ। দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলবে সিলেট এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণ মামলা। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল প্রত্যাহারের পর আপিল বিভাগের আদেশ। সালমান এফ রহমানের বিরুদ্ধে করোনা টিকা ক্রয়ের নামে রাষ্ট্রের 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। দুদকের অনুসন্ধান শুরু। এবং প্রথমবার জাতীয় দলের হয়ে খেলতে দেশে ইংলিশ লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। সিলেটের ওসমানী বিমানবন্দরে ভক্তদের সংবর্ধনা। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।